আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা 10, লেখনীতে সুরাইয়া রাফা। হাড় হিম করা কনকনে ঠান্ডা পরিবেশ, আকাশে রোদের ছিটা ফোটাও নেই। কয়েক স্তর ঘন কুয়াশার চাদর ঢেকে আছে চারিপাশ। নাক চিরে ভেতরে প্রবেশ করা শীতল বুনো বাতাসে হৃদয় যেন জমে যাচ্ছে, শক্ত বরফের খণ্ডে রূপান্তরিত হচ্ছে হাত পা সহ শরীরের বাকি অংশ। এ যেন প্রাকৃতিক হিমাগার। এই দেশে থাকলে বুঝি মানুষের হৃদয় এরিসের মতোই জমাট বেঁধে পাথর খণ্ডের ন্যায় শক্ত অনুভূতিহীন হয়ে যায়। মনে মনে ভাবছে ঈশানী। গত 15 দিনের একটানা সমুদ্রের যাত্রা শেষে আজই এক ছটাক বন্দরের মুখ দেখতে পেয়েছে ও। আশ্চর্যের বিষয় হলো এরিসের ক্রুজ শিপটাও আজ তীরে ভিড়ছে। গত এক সপ্তাহ ধরে সমুদ্র পৃষ্ঠে প্রচুর ঠান্ডা অনুভূত হতো, তবে ঈশানী ভেবেছিল গভীর সমুদ্রের আবহাওয়ার তারতম্যের কারণে এটা হচ্ছে। কিন্তু আজ বন্দরে নেমে চারিদিক পর্যবেক্ষণ করতেই ঈশানী বুঝতে পারল আসলে বাংলাদেশের সীমানার ধার কাছেও নেই ওরা। এটা নিশ্চয়ই শীতপ্রধান কোনো দেশ, কিন্তু কোন দেশ? ভাবনার মাঝেই নীরের চোখের চারপাশে চোখ বোলালো ঈশানী। ওর দুপাশেই স্বগতিতে হাঁটছে কালো পোশাক পরিহিত বন্দুকধারী বডিগার্ড। সামনেও তাদের সারি অবস্থান। গার্ডসদের আশপাশে আরেকটু সামনে উঁকি দিতেই ঈশানী দেখতে পেল এরিসকে। ওর বেশভূষা আজ ভিন্ন। পরনে ব্ল্যাক ডেনিম জ্যাকেট, মাথায় ব্ল্যাক বেসবল ক্যাপ, চোখেও একরকম রোদ চশমা লাগানো। আজ প্রায় 15 দিন পরে আবারও এরিসকে দেখল ঈশানী। সেদিন জিসানকে ছেড়ে দেওয়ার পর আর এক মুহূর্তের জন্য দেখা হয়নি ওদের। এতে অবশ্য ঈশানীর ভালোই হয়েছে, ও স্বস্তি পেয়েছে খুব। তবে বর্তমানে এরিসকে রাগান্বিত দেখাচ্ছে। কারোর সাথে ফোন আলাপে ভীষণ ব্যস্ত সে। হাঁটতে হাঁটতে সাবলীল গলায় ফোনের ওপাশের লোকটাকে হুকুম করে এরিস বলছে, জাস্ট কিল হিম। কি আশ্চর্য, এদের কাছে মানুষকে মেরে ফেলা কতই না সহজ। আচ্ছা, মানুষ হয়ে মানুষকে মারতে এদের কি একটু কলিজা কাঁপে না? নিজের ভাবনায় নিজেই খানিকটা তাচ্ছিল্য করে হাসল ঈশানী। পরক্ষণে মনে মনে আওড়ালো, আমি বা কাকে কি বলছি? এরিস কি আদৌ মানুষের কাতারে পড়ে? ও তো স্রেফ একটা জানোয়ার। এভাবে এক পর্যায়ে ভবঘুরে ঈশানী হাঁটতে হাঁটতে খেয়াল করলো ও আসলে গার্ডদের থেকে কিঞ্চিত পিছিয়ে পড়েছে। আশপাশে তাকিয়ে দেখলো জায়গাটা লোকালয়হীন আর বেশ নির্জন। এখন আর ও ক্রুজ শিপে নেই, চাইলেই যেদিকে ইচ্ছে সেদিকে দৌড়াতে পারবে। ব্যাপারটা মস্তিষ্কে ভালোমতো ক্যাচ করতে পালানোর বুদ্ধিটা মাথায় চাড়া দিয়ে উঠল ঈশানীর। ও ঠিক করলো এবার ও পালাবে, কারণ এই মুহূর্তে ঈশানীকে খোঁজার মতো স্থির মন মানসিকতা এরিসের মধ্যে লক্ষণীয় নেই। ওই জন্যই যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে গার্ডসদের থেকে এক পা দু পা করে সরে আসতে লাগলো ঈশানী। এভাবে সরে যেতে যেতে বেশ অনেকটা দূরত্ব বাড়িয়ে যেই না পেছনে ঘুরে চোখ খিচে দৌড় লাগাবে, তৎক্ষণাৎ পেছন থেকে কেউ শক্ত হাতে বাহু টেনে ধরল ওর। আকস্মিক হ্যাচকা টানে 2 কদম পিছিয়ে এলো ঈশানী। সেই সাথে গলায় অনুভব করলো সরু ধারালো কিছুর একটা অস্তিত্ব। ধরা পড়ে গিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে হৃদয়ে আরেক দফা কাঁপুনি শুরু হলো ঈশানীর। ও আস্তে আস্তে করে কাঁপতে কাঁপতে চোখ নামালো গলার কাছে। ও দেখলো গলায় ধারালো ছুরি ধরে রেখেছে কেউ। কেউ বললে কথাটা ভুল হবে, কারণ এই মাস্কি স্নিগ্ধ সুঘ্রাণটা শুধুমাত্র এরিসের। জঙ্গলে এরিসের পরিহিত হুডির থেকে নির্গত এই একই রকম মাস্কি একটা ক্লোনের সৌরভে পাগল প্রায় হয়ে গিয়েছিল ঈশানী, যা আজও স্পষ্ট মনে আছে ওর। নিচে তাকিয়ে চাকুর অবস্থান দেখতে পেয়ে ভয়ে আঁতকে উঠল ঈশানী। ওর গ্রীবাটা থরথরিয়ে কাঁপছে এই মুহূর্তে। ঈশানীর মতো একটা সহজ সরল অন্তর্মুখী স্বভাবের মেয়ের কাছে এখনকার পরিস্থিতিগুলো অত্যন্ত বেগতিক। ওর মস্তিষ্কটা কখন কি করে বসে ও নিজেও তা ঠাউর করে উঠতে পারে না। সেখানে পরিস্থিতি সামাল দেওয়া তো দূরের কথা। তাই এই মুহূর্তে কিভাবে পুরো ব্যাপারটাকে আড়াল করবে আর কিভাবেই বা এই মরণঘাতী অস্ত্রের হাত থেকে নিজেকে রক্ষা করবে, কিছুই বুঝে উঠতে পারছে না ঈশানী। অজ্ঞতা ভয়ে জর্জরিত হয়ে থরথর করে কাঁপছে শুধু মেয়েটা। ঈশানী এত জোরে জোরে কাঁপছিল যে ওর গলায় চাকু ধরে রাখা এরিসও সেটা পুরোপুরি অনুভব করতে পারছে। ঈশানীর এমন নাজেহাল অবস্থা দেখে মনে মনে ক্রূর হাসল এরিস।
মেয়েটা অত্যন্ত ভীতু, অথচ উপরে উপরে সাহসিকতার ভান ধরে থাকে সব সময়। আর এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো অ্যারিসের নিকট। পরক্ষণে ইস্যুর কানের কাছে মুখ ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর হাসকি স্বরে ও বলে উঠল, পালানোর চেষ্টাও করো না, এটা অ্যারিসের রাজত্ব, এখান থেকে পালিয়ে যাওয়ার মতো সাহস কিংবা সাধ্য কোনোটাই তোমার নেই, বুঝেছ? অ্যারিসের কথায় জোরে জোরে হ্যাঁ সূচক মাথা নাড়ালো ঈশানী। অতঃপর কথা শেষ করে গার্ডদের ইশারা দিয়ে ঈশানীকে ধরে ফেলতে বলল অ্যারিস। তৎক্ষণাৎ দুজন গার্ডস এগিয়ে এসে ঘিরে দাঁড়ালো ঈশানীকে। ঈশানী এখন পুরোপুরি নজরবন্দি, পালানোর আর কোনো রাস্তা খোলা নেই ওর কাছে। ব্যাপারটা নিশ্চিত হয়ে আবারও ফোনে কথা বলতে বলতে সামনে এগিয়ে যায় অ্যারিস। এখন আর করণীয় কিছুই নেই ভেবে সহসা গার্ডদের নজরবন্দি হয়ে সামনে এগোচ্ছে ঈশানী। বন্দর ছাড়িয়ে কিছু দূর এগিয়ে আসতেই ইস্যু দেখল রানওয়েতে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, সেই সাথে কিছু ব্ল্যাক মার্সিডিস আর রোলস রয়েস কারও আছে। এত কাছ থেকে চলন্ত হেলিকপ্টারের তীব্র ঘূর্ণনে সকলের নাজেহাল অবস্থা। রোগা পাতলা গর্ণের ঈশানী তো হাওয়ায় উড়ে গেল বলে দুদিক থেকে দুজন ওর কবজি শক্ত করে ধরে রেখেছে গার্ডসরা। অথচ এত তীব্র কনকনে বাতাসে এক চুল পরিমাণে নড়ছে না অন্যান্য গার্ডসরা। তারা যে আদতে কতটা পেশাদার আর পারদর্শী সেই ভেবেই রীতিমতো অবাক হলো ঈশানী। তবে ওর অবাকের চরম মাত্রা পৌঁছে গেল তখন যখন দেখল কানে বিশাল সাইজের হেডফোন আর চোখে রোদ চশমা লাগিয়ে হেলিকপ্টারের ককপিটে বসে আছে স্বয়ং অ্যারিস, এবং তার কয়েক মুহূর্তের মধ্যেই ওদের সকলের সামনে দিয়ে অ্যারিস নিজ হাতে সবকিছু কন্ট্রোল করে একাই উড়ে নিয়ে গেল হেলিকপ্টার। অ্যারিস নিজেই হেলিকপ্টার নিয়ন্ত্রণ করল, তার মানে তো সে পাইলটদের অভিজ্ঞতা সম্পন্ন। আসলেই কি তাই? এই পুরো ব্যাপারখানা ছোট্ট মস্তিষ্কে বোধগম্য হওয়ার আগেই ইস্যুকেও টেনে টুনে গাড়িতে বসালো গার্ডসরা। এতক্ষণ যাবৎ বিস্ময়ে কোনো কিছু মাথায় ঢুকছিল না ঈশানীর। তবে এই মুহূর্তে যখন গাড়িটা চলতে শুরু করলো তখনই হঠাৎ ওর মনে হলো, এটা আসলে কোন দেশ, আর আমি যাচ্ছিটাই বা কোথায়? মনের খচখচানিটা দমিয়ে রাখতে না পেরে ভেতরে কিছুটা সাহস সঞ্চার করে ওর পাশে বসে থাকা দানবীয় চেহারার কালো পোশাকধারী গার্ডটাকে আমতা আমতা করে জিজ্ঞেস করেই বসল ঈশানী। খানিকটা শুষ্ক ঢোক গিলে ভাঙা ভাঙা ইংরেজিতে শুরু করলো, হোয়ার আর ইউ গোয়িং? প্রশ্নটা শোনা মাত্রই কালো পোশাক পরিহিত গার্ডটা ভুরুযুগল কুঁচকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলো ঈশানীর পানে, যেন প্রশ্নটা জিজ্ঞেস করে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে ঈশানী। লোকটার এহেন চাহনির বিপরীতে আবারও ঠোঁটের আগায় মিথ্যে হাসি ঝুলিয়ে শুষ্ক ঢোক গিলে ও লোকটা এবার ঈশানীর দিক থেকে চোখ সরিয়ে সামনে দৃষ্টিপাত করে থমথমে আর গম্ভীর আওয়াজে বলে ওঠে, মস্কো। নামটা শোনা মাত্রই বুকের ভেতর ধকধক করে ওঠে ঈশানীর। মনের মাঝে হাজারো শঙ্কা নিয়ে একাই বিড়বিড়ায় ও, মস্কো তো রাশিয়ার রাজধানী, তার মানে মাফিয়া বসটা আমাকে রাশিয়াতে নিয়ে এলো। হায় খোদা, এখান থেকে আমি পালাবো কি করে? আর কি করেই বা বাড়ি যাব? নাকি সারা জীবনের জন্য এই অ্যারিস নামক গোলক ধাঁধায় আটকা পড়ে যাব আমি? কি করলে মুক্তি মিলবে আমার? নিজের চুল নিজেই খামচে ধরে অসহায়ের মতো কেঁদে ওঠে ঈশানী। সারা জীবন অভ্যাসবশত ঘর কোণে হয়ে মায়ের কড়া শাসনে থাকলেও কোনোদিন ওকে এটা কল্পনা করতে হয়নি যে আমি বন্দি আছি, আমি মুক্ত কবে হব, সবার মতো অবাধে বুক ভরে শ্বাস কবে নেব। অথচ আজ এই মুহূর্তে কেমন উলাটপালাট হয়ে গেছে ঈশানীর চিন্তাধারা। ওর দম বন্ধ হয়ে আসছে, কেমন যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হুট করেই নিজেকে আজ খাঁচায় বন্দি পাখি ছাড়া আর কিছুই অনুভব করতে পারছে না ও। ক্রমশ মনে হচ্ছে এই জায়গাটা একটা ব্ল্যাক হোল, এখানে আশপাশে থাকা সব মানুষগুলো ভয়ঙ্কর দানবীয় জানোয়ারের চেয়েও অধম এরা। আর ঈশানী যে কিনা একমাত্র ভুক্তভোগী, ও এই জায়গাটা থেকে মুক্তি চায়, যে কোনো মূল্যে এখান থেকে বের হতে চায়, নয়তো অতিরিক্ত মানসিক চাপে পাগল হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না ওর জন্য। তুষার আবৃত আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ছাড়িয়ে মূল শহর থেকে অনেকটা দূরে গহীন জঙ্গলের মাঝে বিশাল বড় পেন্ট হাউসে সন্ধ্যা নাগাদ নিয়ে আসা হলো ঈশানীকে। পেন্ট হাউসের ভেতরে পা রাখা মাত্রই বিস্ময় হতবিহ্বল হয়ে গেল ঈশানী।
কারণ এই পেন্ট হাউসের কোথাও কোনো রঙের ছিটা ফোটাও নেই। পুরো পেন্ট হাউস জুড়ে শুধুমাত্র কালো থিমের পেন্টিং। বাইরের ভেতরের প্রতিটা দেওয়াল থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র কুচকুচে কালো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কালো রঙেই যেন ঝিল দিচ্ছে চারিদিকে। যে কেউ দেখলে নিঃসন্দেহে বলে দেবে ভীষণ মানিয়েছে রংটা। তবে এই গহীন জঙ্গলের মাঝে গোলক ধাঁধার মতো বিশাল রাজকীয় পেন্ট হাউস দেখে কেমন যেন মাথা ঘুরে উঠল ঈশানীর। তৎক্ষণাৎ নিজেকে খানিকটা স্বস্তি দিতে কাচের দেওয়াল ভেদ করে বাইরে দৃষ্টিপাত করে ও। সন্ধ্যা হতে না হতেই পেঁজা তুলোর মতো শুভ্র তুষারে ভরে গিয়েছে ফ্রন্ট ইয়ার্ড। পার্কিং লটে রাখা গাড়িগুলো ঠিক একই অবস্থা, সেগুলো ঢাকা পড়ে আছে সফেদ বরফ কুচির আড়ালে। গভীর নজরে সেগুলো দেখতে দেখতে ঈশানীর দৃষ্টি আকর্ষণ করল অদূরে ল্যাম্পপোস্ট থেকে নির্গত এক ফালি নিয়ন রোশনাই, যা দেখে ঈশুর মনে মনে চিন্তা করল তার মানে ওখানটায় রাস্তা আছে। আর তারপরে নজরে এলো উঁচু নিচু একাধিক পর্বতমালা, সবকিছুই ঢাকা পড়ে আছে শুভ্র বরফের আড়ালে। কালো পেইন্ট হাউসের চারিদিকে শুধুই শুভ্রের সমাহার। এ যেন স্বর্গের পৃথিবীতে এক বিশাল মরীচিকার সাম্রাজ্য, যেই সাম্রাজ্যের নির্দয় কলুষিত সম্রাট হলো মাফিয়া বস অ্যারিস ইউভান। অ্যারিসের নিষ্ঠুর কর্মকাণ্ডের কথা ভাবতে গিয়ে আরেক দফা ঘৃণায় পরিপূর্ণ হয়ে উঠল ঈশানীর হৃদয়। গত 15টা দিনে অ্যারিসের প্রতি ভালোবাসা তো দূরে থাক, বক্ষপিঞ্জরে জমিয়ে রাখা দুর্বলতাটাও উবে গিয়েছে কোথাও। পাছে এসে জড়ো হয়েছে বিন্দু বিন্দু ঘৃণার অস্তিত্ব। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিন্দু বিন্দু ঘৃণাদের অস্তিত্ব বৃদ্ধি পেয়ে হয়েছে হাজার গুণ, যার বিস্তৃত পাহাড়ের সমান। ঈশানী কি চাইলেও কোনোদিন এই অত্যাচারী নিষ্ঠুর পাথর হৃদয়ের মানুষটাকে ক্ষমা করতে পারবে? আর মনে মনে হাসল ঈশানী, ভাবল যেখানে আমি তার হাতে বন্দি একমাত্র পুতুল, সেখানে তাকে উল্টো ক্ষমা না করার চিন্তাটাও তো বিলাসিতা। অ্যারিস ইউভান নিজের কর্মকাণ্ডের জন্য কোনোদিন আমার নিকট ক্ষমা চাইতে আসবেন না, কিন্তু এর শেষই বা কোথায়? কি বা লেখা আছে আমার ভাগ্যে? এক ঝাঁক বিশ্রী মানুষদের দিয়ে ভর্তি রংচঙে মাফিয়াদের কোনো ক্যাসিনো ক্লাব নয় তো? প্রশ্নটা মাথায় আসার সঙ্গে সঙ্গে চকিতে ভাবনা ছিটকে বেরিয়ে এলো ঈশানী। এসব কথা ভাবনাতে এলেও আতঙ্কে কেমন কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায় ওর। দরকার হলে মরে যাবে, তবুও এইসব খারাপ নোংরা জায়গাতে যাওয়ার কথা কল্পনাও করতে চায় না ইস্যু। ও ঈশানী, কিছুদিন এখানেই থাকবে, আশা করি ওকে তুমি সাহায্য করবে। হঠাৎ অচেনা কারো মুখ থেকে নিজের নাম শুনতে পেয়ে ভাবনা থেকে বেরিয়ে সামনের দিকে নজর দিল ঈশানী। দেখল কানে এয়ারপড লাগিয়ে মাত্র লাউঞ্জে প্রবেশ করছে তুষার। তার শার্ট, ওভারকোট, এমনকি চুলের ভাঁজে ভাঁজে এখনো বরফ জমে আছে। দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে এসেছে মাত্র। আর এসেই কিচেন কাউন্টারের ওখানে পা দুলিয়ে বসে থাকা রুশ মেয়েটার উদ্দেশ্যে কথাগুলো বলল তুষার। হাঁটু সমান ফ্রক পরিহিত এই সুন্দরী সোনালি চুলের রুশ মেয়েটার নাম ফ্লোরা। মেয়েটা ভালোই বাংলা জানে, কথার ধরন একটু নড়বড়ে, তবে বুঝতে অসুবিধা হয় না কারোরই। তুষার লাউঞ্জে এসে হুকুম করার সঙ্গে সঙ্গে ভদ্র মেয়ের মতো তার কথায় মাথা নাড়িয়ে সায় জানালো ফ্লোরা। এরপর এগিয়ে গেল ঈশানীর দিকে। তবে ঈশানীর কি জানি হলো, ও ফ্লোরাকে উপেক্ষা করে খালি পায়ে তুষারের পিছু পিছু দোতলার দিকে ছুটে গেল। তুষার তখনও কানে এয়ারপড গুঁজে কারোর সঙ্গে কথা বলায় ব্যস্ত। ও ফোন কলে এতটাই মগ্ন ছিল যে কখন থেকে ইস্যু ওর পেছনে পেছনে একেবারে ওর ঘরের সামনে চলে এসেছে সেটা ওর ধারণারই বাইরে। ঈশানী তুষারের ঘরে ঢুকে যেত হয়তোবা সাহায্য চাওয়ার জন্য, কিন্তু ভেতর থেকে আসা অযাচিত কিছু কথোপকথন শোনার সঙ্গে সঙ্গে সেখানে থমকে গেল ওর দুটো পা। আবারও সেই অজানা আতঙ্কে শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল ঈশানীর। ঘরে ঢোকার আগ মুহূর্তে ও শুনতে পেল তুষার কাউকে আশ্বস্ত করে বলছে, আরে মাফিয়া রিইউনিয়নটা পোস্টপোন করা হয়েছে, তাই নিলামটাও পিছিয়ে গিয়েছে। আর বড় কোনো প্রোগ্রাম ছাড়া অ্যারিস মেয়েটাকে ছাড়বে না। মেয়েটার ব্লু আইস, তারপর আবার অসম্ভব সুন্দরী, স্বল্প দামে ছাড়বে ভেবেছ?
এতটুকু শোনা মাত্রই ঈশানীর আর বুঝতে বাকি রইল না যে ওপাশে তুষার ওকে নিয়ে কথাগুলো বলছিল। তার মানে অ্যারিস খুব শীঘ্রই ওকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে। এখন আমি কি করব, কোথায় যাব, কার কাছে সাহায্য চাইব? এরা তো সবাই এক। এখান থেকে পালানো ছাড়া আর কোনো রাস্তা নেই। বাঁচতে হলে আমাকে পালাতেই হবে। যে করেই হোক পালাবো, আমি এই মুহূর্তে পালাবো। হঠাৎ শুনতে পাওয়া অযাচিত কথাগুলো ভীত সন্ত্রাস ঈশানীকে মুহূর্তের মধ্যে এমনভাবে কাবু করে ফেলেছে যে খালি মুখে বিড়বিড় করতে করতে এক ছুটে পেন্ট হাউস থেকে দৌড়ে বেরিয়ে যায় ঈশানী। এই মুহূর্তে ওর কোনো দিকে হুঁশ খেয়াল কিচ্ছু নেই। ওর ধ্যান ধারণা শুধু একটাই, ওকে এখান থেকে যে করেই হোক পালাতে হবে, যেদিকে দু চোখ যায় ছুটতে হবে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সন্ধ্যাবেলায় অ্যারিসের উপস্থিতি না থাকায় পেন্ট হাউসের আশপাশে তেমন কোনো গার্ডও ছিল না। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে সবার দৃষ্টির অগোচরে পালিয়ে যায় ঈশানী। কিন্তু এই কনকনে ঠান্ডায় স্নোফলের রাতে একা একটা মেয়ে জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়াটা ঠিক কতটা সহজ সে বিষয়ে বিন্দুমাত্র জ্ঞান কিংবা ধারণা কোনোটাই নেই ঈশানীর। ও তো শুধু অ্যারিসের হাত থেকে পালাতে চায়। ওর এই বিষাক্ত কালো দুনিয়ার পরিত্রাণ চায়, কারণ এই মুহূর্তে ঈশানীর কাছে পৃথিবীর সমগ্র বিপদ একদিকে আর অ্যারিস ইউভান অন্যদিকে। ওদিকে পেন্ট হাউসে ফিরে অ্যারিস যখন জানল ঈশানী পালিয়েছে, তখন ওর মস্তিষ্কের নিউরনে ছড়িয়ে পড়ল এক তীব্র প্রতিহিংসার আগুন। মেয়েটা এত বোকা কেন? কেন বারবার অ্যারিসকে টেক্কা দিতে যায় সে? ঈশানী কি বোঝে না অ্যারিস চাইলে সব পারে, নাকি বিশ্বাস করে না? তবে এভাবে যখন তখন অ্যারিসের মাফিয়া পেন্ট হাউস থেকে পালিয়ে যাওয়ার সাহস দেখানোর মূল্য তো এবার ঈশানীকে চোকাতেই হবেই হবে। লাউঞ্জের মাঝ বরাবর সাজিয়ে রাখা কাচের টি টেবিলের ওপর দু পা রেখে বিলাসবহুল কাউচে গা ছড়িয়ে বসে আছে অ্যারিস। ওর এক হাতে রয়েছে রিভলভার। আপাতত সেটার দিকে তাকিয়ে গভীর ভাবনায় নিমজ্জিত। তার পাশে শটান দাঁড়িয়ে আছে তুষার। অ্যারিসকে ভাবতে দেখে তুষার ওকে খানিকটা আশ্বস্ত করে বলল, চারিদিকে গার্ডস বেরিয়ে পড়েছে, আজ রাতের মধ্যে খোঁজে নিয়ে আসবে আশা করছি। তুষারের পানে রক্তচক্ষু নিক্ষেপ করে রাশভারী আওয়াজে অ্যারিস বলল, কিন্তু ওকে আমি 5 মিনিটের মধ্যে পেন্ট হাউসে চাই, এই যে এখানে আমার সামনে। অ্যারিসের কথায় খানিকটা বিরক্ত প্রকাশ করে তুষার বলে ওঠে, বাট হাউ ইজ পসিবল অ্যারিস, মেয়েটা অলরেডি পালিয়ে গিয়েছে। তুষারের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসল অ্যারিস এবং সেই কপট হাসিটা মুখে ঝুলিয়ে রেখে গলা উঁচিয়ে ডেকে উঠল কাউকে, বোজো চুচু কাম হিয়ার। অ্যারিস ডাকতে ভেতর থেকে বেরিয়ে এলো দানবের মতো দেখতে ধবধবে একটা মাংসাশী নেকড়ে। নেকড়েটার শরীরের গঠন বিশাল আকৃতির, চোয়ালের এক একটা দাঁত মরণঘাতী অস্ত্রের চাইতেও বেশি ধারালো। ছোট্ট ছোট্ট কুটিল চোখগুলো ভেসে আছে ভয়ানক হিংস্রতা। সব মিলিয়ে সাদা নেকড়েটা দেখতে এতটাই ভয়ানক যে দূর থেকে দেখলে ভয়ের চোটে গলা শুকিয়ে আসে সবার। অথচ এই দানবীয় হিংস্র প্রাণীটাকে বহু বছর ধরে পরম আদরে লালন পালন করে আসছে অ্যারিস, যেন এটা কোনো পোষমানা নিরীহ কুকুর বিড়াল। অ্যারিস বলছে মানে সবই সম্ভব। চোখ দিয়ে বোজোকে ইশারা করে তুষারের উদ্দেশ্যে কথাটা বলল অ্যারিস। বোজো এতটা হিংস্র যে ওকে দেখা মাত্র তুষার সহ আশপাশের অন্যান্য গার্ডসরাও কয়েক কদম পিছিয়ে দাঁড়ালো সবাই। এমনিতে অ্যারিস যখন পেন্ট হাউসে না থাকে তখন খাঁচাতেই বন্দি করে রাখা হয় বোজোকে। শুধুমাত্র অ্যারিস যতক্ষণ আশপাশে অবস্থান করে ততক্ষণই নিরীহ হয়ে থাকে সে। এছাড়া অন্যান্য সময়গুলোতে বোজোর কর্মকাণ্ডগুলো খুবই ভয়ানক আর মর্মান্তিক। তাই বোজোর সামনে সকলেই নিজেদের আত্মরক্ষা নিশ্চিত করে তবে চলাফেরা করে। বোজো কাছাকাছি এগিয়ে আসতে ওর গলায় আদরে হাত বুলিয়ে দেয় অ্যারিস। অতঃপর ঈশানীর ব্যবহৃত একটা কাপড়ের টুকরা এগিয়ে দেয় বোজোর নাকের কাছে। কয়েক সেকেন্ড সময় নাকে নিয়ে কাপড়টা থেকে গন্ধ শুকলো বোজো। তারপর ছুটে বেরিয়ে গেল জঙ্গলের দিকে। বোজো যেতেই অ্যারিস ঠোঁট কামড়ে নীরবে হাসতে হাসতে তুষারের উদ্দেশ্যে বলল, গার্ডসদের বলো বোজোকে ফলো করতে, তাহলেই কাজ হয়ে যাবে। কনকনে ঠান্ডার মাঝেও শরীরের রক্ত যেন টকবগিয়ে ফুটছে ঈশানীর।
লাউঞ্জের মাঝখানে কাউচের সামনে অ্যারিসের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে সে। বাইরের তুষারপাত বেড়েছে, টুকরো টুকরো বরফ গলে গিয়ে শিশির কণার মতো চুইয়ে পড়ছে কাচের দেওয়াল বেয়ে। ভেতরে অবশ্য এই কনকনে শীত অনুভব করার মতো কোনো সুযোগই নেই, কারণ লাউঞ্জের এক কোণে দাউ দাউ করে জ্বলতে থাকা ফায়ারপ্লেসের আগুনের তাপে আরামদায়ক উষ্ণতায় ছেয়ে আছে পুরো পেন্ট হাউস। ফায়ারপ্লেসের থেকে কিছুটা সবস্থানে পায়ে পা তুলে বসে ইসুর পানে বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখে চেয়ে আছে অ্যারিস। ওদিকে অ্যারিসের দিকে চেয়ে রাগে ফুঁসছে ঈশানী। এলোমেলো চুল, শুকিয়ে যাওয়া ফ্যাকাশে মুখশ্রী, বনবিচুটির আঘাতে জায়গায় জায়গায় কেটে ছিঁড়ে যাওয়া শরীর, সবকিছু ছাপিয়ে ওর নিলম্বর চোখ দুটো সব আকর্ষণ কেড়ে নিচ্ছে অ্যারিসের। ফায়ার প্লেসে জ্বলতে থাকা আগুনের প্রতিবিম্বের রহস্যে ইসুর দুটো চোখ যেন জ্বলন্ত অগ্নির মতোই উত্তপ্ত হয়ে উঠেছে। কয়েক মুহূর্তের জন্য অ্যারিসের মনে হলো এগুলো চোখ নয়, বরং পুরো দুনিয়া, যা ওকে চৌম্বকের মতো টেনে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে। কিন্তু অ্যারিস তো হার্টলেস, ওর মধ্যে অনুভূতি বলতে কিছুর অস্তিত্বই নেই। অজ্ঞতা। ঈশানীর জ্বলন্ত চোখে নিজের নিষ্ঠুরতম চোখ দুটো তাক করিয়ে ক্রোধান্বিত কণ্ঠে অ্যারিস বলে ওঠে, আগে বলেছিলাম পালিয়ে কোথাও যেতে পারবে না, পালাতে পালাতে ক্লান্ত হয়ে পড়বে তুমি। তবুও এই জায়গা থেকে কোনোদিন মুক্তি পাবে না। ভালোই ভালোই প্রস্টিটিউট ক্লাবে যাওয়ার জন্য প্রস্তুত হও, কারণ ওইটাই তোমার ডেস্টিনি। অ্যারিসের কথা শেষ করতে না করতে তীব্র ক্রোধ আর ঘৃণার বশবর্তী হয়ে ওর গাল বরাবর সপাটে চর বসিয়ে দেয় ঈশানী। অ্যারিসকে থাপ্পড় মেরে জিদের তোপে কাঁপতে কাঁপতে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে, শুধু জানোয়ার। ওদিকে ঈশানীর হাতে চর খেয়ে চোয়াল শক্ত করে ফেলল অ্যারিস। মুহূর্তেই কপালের রগগুলো ফুলে উঠল দৃশ্যমান হয়ে। অ্যারিস এখনো চুপচাপ থমথমে মুখে বসে আছে, তবে ওর অগ্নিস্ফুলিঙ্গের মতো চোখে আকস্মাৎ নিজের সর্বনাশ আবিষ্কার করল ঈশানী। অ্যারিস নিশ্চয়ই রেগে আগুন হয়েছে। এবার কি করবে সে? নিশ্চয়ই মাত্রাতিরিক্ত খারাপ কিছু, কিন্তু কি? অ্যারিসকে এভাবে চুপচাপ হতে দেখে খানিকটা ভড়কে গেল ঈশানী। তখন রাগের মাথায় কাজটা করলেও যতক্ষণে ঠাউর করতে পারল যে ওর কপালে ভীষণ দুঃখ লেখা রয়েছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কারণ ইতিমধ্যে ঈশানীর হাতের কবজি চেপে ওকে টেনে হিঁচড়ে দোতলায় নিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছে অ্যারিস। ঈশানী নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করছে ক্রমাগত, কিন্তু ওইটুকুনি পুঁটি মাছের মতো একরক্তি মেয়ে কি আর মাফিয়া বস অ্যারিসের সঙ্গে পেরে ওঠার সাধ্য আছে? অ্যারিস ঈশানীকে এমনভাবে টানছে যেন কোনো জড়বস্তুকে টেনে উপরে তুলছে ও, কোনো দয়ামায়া কিচ্ছু নেই। এক পর্যায়ে সিঁড়ির রেলিংয়ে খামচে ধরে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে যায় ঈশানী। সেখান থেকে কোনো মতে হাতের তালুতে ভর করে মাথা তুলে কাঁদতে কাঁদতে অ্যারিসকে মিনতি করে বলে, দয়া করে ছেড়ে দিন, আর কখনো এমন হবে না, আমার লাগছে। অ্যারিস পিছনে ঘুরে ঈশানীর জামার কলারটা চেপে ধরে ওকে দাঁড় করায়। অতঃপর রাগে গজগজ করতে করতে আগুন ঝরা কণ্ঠে বলে ওঠে, সেটা আমাকে থাপ্পড় মারার আগে ভাবা উচিত ছিল তোমার। কথাটা শেষ করে আবারও টানতে টানতে উপরে একটা ঘরের দিকে নিয়ে গিয়ে খাটের উপর ঈশানীকে ছুঁড়ে মারে অ্যারিস। অত্যন্ত ক্ষুব্ধতায় ছুঁড়ে মারার দরুন ব্যথায় কুঁকড়ে ওঠে ঈশানী। ঈশানীকে খাটে ফেলে ওর থেকে কয়েক হাত দূরে সাজিয়ে রাখা কাউচের চেয়ারে গিয়ে পায়ে পা তুলে বসে পড়ে অ্যারিস। অতঃপর দরজার কাছে দাঁড়িয়ে থাকা দুজন বিদঘুটে দেখতে রাশিয়ান পুরুষকে আঙুলের ইশারায় ভিতরে আসতে বলল ও। অ্যারিসের কর্মকাণ্ড ঠিক বুঝে উঠতে পারছে না ঈশানী, তবে লোকগুলোর দৃষ্টিপাত করতেই আতঙ্কে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল ঈশানীর। ও খেয়াল করল লোক দুটোর চাহনিতে বিশ্রী লালসা, অস্থিরতায় দু ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসা জীবগুলো কেমন লক লক করছে তাদের, যেন অনুমতি পেলেই ঝাঁপিয়ে পড়বে একেবারে শকুনের মতো, ছিঁড়ে ঘুরে খাবে ঈশানীর নরম তুলতুলে শরীরটা। এতক্ষণে নিজের সর্বস্ব হারানোর ভয়ে মুখ থেকে রক্ত সরে গিয়েছে ঈশানীর। ও উপায়ন্তর না পেয়ে বিছানার নরম চাদরটা খামচে ধরে আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে আছে লোক দুটোর পানে। ঠিক এমন সময় লোক দুটোকে উদ্দেশ্য করে অ্যারিস বলে ওঠে, গাইস, দ্য গার্ল ইজ
yours tonight. Just enjoy as you can wish. অ্যারিশ অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে ঈশানের উপর ঝাঁপিয়ে পড়ল লোক দুটো। বরংবার হাত বাড়িয়ে ঈশানের শরীরকে স্পর্শ করতে চাইছে তারা। একজন তো ওর জামা নিয়ে টানাটানি শুরু করছে। ওদের চেহারা, হাসি, এমনকি চোখ সবকিছু ভয়ঙ্কর রকম বিশ্রী। ঈশানী কোনো মতে আড়াআড়িভাবে নিজেকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এটা কি আদৌ সম্ভব? তাই কোনো উপায়ান্তর না পেয়ে এবার অ্যারিশের দিকে অসহায়ের মতো হাত বাড়িয়ে চিৎকার করে ডেকে উঠল ঈশানী। কাঁদতে কাঁদতে বলল, অরণ্য, আমাকে বাঁচান, ওরা আমাকে স্পর্শ করতে চাইছে, দয়া করে ওদেরকে আটকান। আমি সহ্য করতে পারছি না, আমি আপনার কাছে মিনতি করছি। আপনি যা বলবেন আমি তাই শুনবো, আর কখনো পালানোর মতো দুঃসাহস দেখাবো না। আপনার গায়ে হাত তুলব না, তবু দয়া করে থামান ওদের। আমি পবিত্র, আপনি এটা হতে দিতে পারেন না, কিছুতেই না অরণ্য। লোক দুটোর মাঝখান থেকে ঈশানীর বাড়িয়ে দেওয়া হাত, কাঁদতে কাঁদতে বলা প্রত্যেকটা কথা, অরণ্য নামে ডেকে ওঠা, সবশেষে অ্যারিশের কাছেই নিজের সুরক্ষার জন্য আকুতি, এই প্রত্যেকটা জিনিস হুট করেই ভেতর থেকে ধাক্কা দিতে শুরু করলো অ্যারিশকে। হাঁসফাঁস শুরু হয়ে যায় ভিতরে, কিছু একটা ক্রমশ ভিতর থেকে রাগান্বিত করে তুলছে ওকে। ঈশানীর এই চিৎকার, এই কাকতি মুহূর্তের মধ্যে যেন সব আনন্দ কেড়ে নিতে শুরু করে অ্যারিশের। কেন যেন এই মুহূর্তে কোনো পৈশাচিক আনন্দ খুঁজে পাচ্ছে না অ্যারিশ। ভেতরে ভেতরে অজানা এক দহন অনুভব করছে ও। সামথিং ইজ বার্নিং ইন মাই চেস্ট। কিছু একটা বিড়বিড়িয়ে সামনের লোক দুটোর উপর তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র রাগ তৎক্ষণাৎ ভীষণ জোরে গর্জন করে ওঠে অ্যারিশ, স্টপ রাইট নাও। আকস্মাৎ কাউস ছেড়ে দাঁড়িয়ে পড়ে অ্যারিশ। ভয়ের তোরে লোক দুটো তাড়াহুড়ো করে সরে যায় ঈশানীর কাছ থেকে। অ্যারিশ ওদের চোখ রাঙিয়ে পুনরায় গর্জে উঠে বলে, গেট আউট ফ্রম হিয়ার। অ্যারিশের আদেশ পাওয়ার মাত্রই জীবন নিয়ে পালিয়ে যাওয়ার মতো জলদি রুম ত্যাগ করে লোক দুটো। ওরা চলে গেলে অ্যারিশ ঘাড় ঘুরিয়ে তাকায় ঈশানীর পানে, যে এই মুহূর্তে দু হাত বুকের ওপর শক্ত করে চেপে ধরে ভয়ে ঠকঠক করে কাঁপছে। যদিও লোকগুলো ঈশানীকে ছুঁতে পারেনি, তবে চেষ্টা করার দরুন ওর গলার আশেপাশে নখের আঁচড় লেগে ফর্সা কণ্ঠনালীর জায়গায় জায়গায় রক্তের জমাট বেঁধে গিয়েছে। কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে পরখ করে ধীর কদমে ঈশানীর নিকট এগিয়ে গিয়ে কিঞ্চিত মুখের কাছে ঝুঁকে ওর ক্ষত স্থানের দিকে নজর বোলাতে লাগলো অ্যারিশ। অতঃপর ওর চিবুকটা আলতো হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে উঠল, আজকে যা দেখলে আমি এর চাইতেও বেশি খারাপ। ইভেন আমি যে কতটা হার্টলেস সেটা তোমার ধারণারও ঊর্ধ্বে। তাই দ্বিতীয়বার আমার গায়ে হাত তোলার মতো স্পর্ধা দেখানোর আগে এই রাতের কথা খুব ভালো করেই স্মরণ করে নিও। শান্ত অথচ রাশভারী আওয়াজে ঈশানীর মুখের উপর কিছু কঠিন হুমকি ছুড়ে দিয়ে গটগটিয়ে জায়গা ত্যাগ করে অ্যারিশ। আর ঈশানী নিজের চরম ভুলের মাসুল দিতে দিতে ক্লান্ত শরীরে কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়ে সেখানেই।